প্রিয় এখন স্টার্ট শিক্ষার্থীবৃন্দ, করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসের হ্যাঁ আজকে ক্লাস টাইটেলটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস ইন বাংলাদেশ কনস্টিটিউশন এন্ড ইটস অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস টাইটেল। তারপরে এখন ক্লাস ফান্ডামেন্টাল রাইটস, যেটা আপনাদের সরাসরি সিলেবাস আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস প্রসিডিউর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে বাংলা হচ্ছে বাংলাদেশ এর সংবিধানে মৌলিক অধিকার সমূহ এবং বাংলাদেশ কনস্টিটিউশনের বাংলাদেশ কনস্টিটিউশন সংশোধনের পদ্ধতি। এটা হচ্ছে মূলত আজকের আলোচনা, দুইটা মূল জিনিস। আর এটা হচ্ছে আমরা যে রেফারেন্স যেগুলো দিছি, আমি আবার বলতেছি, আমাদের এখানে যে রেফারেন্স বাংলা ইংরেজি বইয়ের আছে সব বই থেকে আলোচনা। যেমন আজকে হারুন স্যারের যে বইটা আমার থিসিসের আলোচনা, তারপরে ব্যারিস্টার আব্দুল হালিমের যে বই, তারপরে রনক জাহানের যে বই, অদূত ভূঁইয়ার যেটা, এই 4-5টা বই থেকে আজকের ইয়েটা আমরা আলোচনা করছি। এই যে হারুন স্যারের বই বাংলাদেশের রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, তারপরে বাংলাদেশের সংবিধান, বিশেষ করে ওটাও আজকে ওটা থেকেও আলোচনা করা হচ্ছে। তো এটা আর এটা আগেও দিছি, আজকেও রেফারেন্সটা আছে। তারপরে এটা বই যেটা আছে, এই যে সংবিধান, দিলারা চৌধুরীর বইটা, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হারুনুর রশিদ, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের যে বইটা, বাংলাদেশের রাজনৈতিক, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, এটা থেকে অনেক আলোচনা হয়েছে। আর আমার থিসিস থেকে যে কিছু আলোচনা আছে। আর ব্যারিস্টার আব্দুল হালিমের সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি ও বাংলাদেশ প্রসঙ্গ, এটা থেকে আলোচনা করা হয়েছে। এখন আজকে আমাদের যে টপিকস মূলত ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা মৌলিক অধিকার হচ্ছে সেই অধিকার যেটা রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকে। এখন মৌলিক অধিকার না থাকলে কি হবে? মৌলিক অধিকার না থাকলে হবে রাষ্ট্র স্বেচ্ছাচার হয়ে যাবে, শাসক মানে জনগণের কোনো অধিকার থাকবে না। জনগণের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে না। তখন এই জন্য আধুনিক রাষ্ট্রে যেটা শুরু হয়েছে ফ্রান্সের ডিক্লারেশন দিয়ে, ফ্রান্স ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ফর দ্য ম্যান, অ্যান্ড প্রথমে আমেরিকার সংবিধানে এই মৌলিক অধিকার লিপিবদ্ধ শুরু করছে। এরপর থেকে আপনার পৃথিবীর অনেক রাষ্ট্রে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে। এখন মৌলিক অধিকারটা কি, যেটা আমি বলতে চাচ্ছি, মৌলিক অধিকার হচ্ছে যে অধিকার মানুষের মানে রাষ্ট্রের কর্তৃক মানুষের এনশিওর করে এবং যে অধিকারটা সংবিধানে লিপিবদ্ধ থাকে, এটা হচ্ছে মূলত মৌলিক অধিকার। এখন আরেকটা কথা আছে, মানবাধিকার। মানবাধিকারটা কি? মানবাধিকার হচ্ছে ব্যাপক। যেমন একজন মানুষের, যেমন আপনি যদি ধরেন, মানবাধিকার বলা হয় যে অধিকার মানুষের জন্মগতভাবে লাভ করে এবং যে অধিকার মানুষের হস্তান্তরযোগ্য না, মানে জীবন ধারণের অধিকার। এখন ধরেন শিক্ষা অধিকার। এখন অনেক মানুষ আছে যারা, এটা মৌলিক অধিকার, এটা 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 মৌলিক। আবার একটা কথা মাথায় রাখতে হবে, মৌলিক অধিকার, সকল মৌলিক অধিকার আবার মানবাধিকার। মানবাধিকারটা হচ্ছে ব্যাপক, ব্যক্তি। যেমন মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক। মানে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হচ্ছে আমাদের দেশের সংবিধানে যে অধিকার লিপিবদ্ধ থাকে, এটা হচ্ছে আমাদের দেশের জন্য। আবার ধরেন ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরবের অনেক দেশে, সৌদি আরবের তো সংবিধান নাই, ওদের মানবাধিকার আরেক মৌলিক অধিকার এরকম নাও থাকতে পারে। কিন্তু মানবাধিকার আপনার যে মৌলিক, এগুলা অনেক জায়গায় মানুষ জন্মগতভাবে যেটা লাভ করে, যেটা হস্তান্তর করা যায় না, এগুলো হচ্ছে মানবাধিকার। এই জন্য মানবাধিকার কি? এই মানবাধিকার হচ্ছে জাতিসংঘ কর্তৃক 1948 সালের 10ই ডিসেম্বর একটা ডিক্লারেশন দিয়েছেন। ওই ডিক্লারেশনে 25টা অধিকারের কথা বলছে। এই মানবাধিকার বলতে এই 25টা অধিকারকে বলা। এই 25টা অধিকারের মধ্যে আপনার 6টা অধিকার হচ্ছে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। আর যে 19টা অধিকার,
এই 19টা অধিকার হচ্ছে আপনার সিভিল অ্যান্ড পলিটিক্যাল, মানে পৌর, বাংলা বললে সিভিলের বাংলা হচ্ছে পৌর, অ্যান্ড এবং হ্যাঁ এবং হচ্ছে কি পৌর এবং ওই যে রাজনীতি, এই 19টা, এই 25টা অধিকার হচ্ছে জাতিসংঘ কর্তৃক, এটা ধরেন পৃথিবীর সকল দেশের জন্য একই রকম একেবারে, কিন্তু মানবাধিকার মৌলিক অধিকার এক এক দেশে। এখন এই জন্য ডিস্টিংগুইশড বিটুইন ফান্ডামেন্টাল অ্যান্ড হিউম্যান রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর হিউম্যান রাইটসটা কি? তাহলে আমরা কি আলোচনা দাঁড়ালো? আলোচনা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ওই আইন যে আইন সংবিধানে লিপিবদ্ধ থাকে, আর ফান্ডামেন্টাল আইন এক এক দেশে এক এক রকম। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে অভ্যন্তরীণ মানে দেশীয়, এবং এটার মানে আপনার ব্যক্তি ছোট। আর হিউম্যান রাইটসটা কি? তাহলে হিউম্যান রাইটস হচ্ছে আন্তর্জাতিক, এটা হচ্ছে সব মানুষের জন্মসূত্রে লাভ করে। হ্যাঁ, হিউম্যান রাইটসটা হচ্ছে কি, মানবাধিকারটা হচ্ছে যেটা সার্বজনীন, সকলের জন্য একই রকম হতে পারে। হ্যাঁ, যেমন মানুষের চলাফেরার অধিকার, ধরেন আপনার মানুষ নিঃশ্বাস নিচ্ছে, সূর্যের তাপ নিচ্ছে। হ্যাঁ, সূর্যের এখন যদি কেউ তার এই মানে মানুষ জীবন ধারণের জন্য যে সমস্ত দরকার, যেটা হ্যাঁ এক এক দেশে এক এক রকম। এখন আরেক দেশে ধরেন সূর্যই উঠে নাই, হ্যাঁ একটা দেশে, আর আমার দেশে সূর্য উঠছে, নিশীথ সূর্যের দেশ আছে। হ্যাঁ, জাপানকে নিশীথ সূর্যের দেশ, এখন আমাদের দেশে সূর্য আছে। এখন ধরেন আপনার একটা কোম্পানি সে কি করলো, সূর্যের তাপকে ব্যবহার করে কি করতে গেল, হ্যাঁ সে ওই ইয়ে করতে গেল, ওই যে আপনার বিদ্যুৎ তৈরি করতে গেল, সৌর বিদ্যুৎ তৈরি করতে গেল। তো এখন এটা 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 যেমন করতে, আবার ধরেন একজন আমি আপনি, আমাদের ওই টেকনোলজি জানা নেই, ওরকম ক্যাপাসিটি নেই, না থাকার কারণে আমরা করি নাই। তাহলে কি যে এটা কি হলো, এই মানবাধিকার গুলো হচ্ছে, এখন এটা যেহেতু সূর্য এখানে উঠছে, মানে যেটা ন্যাচারাল জাস্টিস, মানে যেটা প্রকৃতভাবে আসে। এখন ধরেন এই যে সমুদ্রের যে মাছ ধরে জেলেরা, হ্যাঁ এখানে যদি আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ সবাই যদি গিয়ে মাছ ধরি, হ্যাঁ তাহলে কিন্তু হ্যাঁ তাহলে এটা কেউ নিষেধ করবে না। আবার যদি কেউ যেটা ফ্রিডম, স্বাধীনতা আছে, সমুদ্র ন্যাচারাল, হ্যাঁ রাষ্ট্র কর্তৃক কিছু বিধি নিষেধ রেগুলেশন আছে, এটার বাহিরে যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে, তার এটার জন্য তাকে আপনার বড় ধরনের কোনো কিছু এগুলো হচ্ছে মানবাধিকার। যেমন ন্যাচারাল যে জাস্টিস, ন্যাচারাল যে যে প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে যেটা আসে। হ্যাঁ, এখন আসেন এবার আমাদের আজকের মূল আলোচনা, বাংলাদেশ কনস্টিটিউশন। বাংলাদেশ কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি অবস্থা, কি কিভাবে আছে? কেউ কেউ এক একজন এক এক রকম, তাত্ত্বিকেরা এক এক রকম, কিন্তু সবই সঠিক। কারো কারো মতে 26 থেকে 47 পর্যন্ত বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার। আবার কেউ লেখে 27 থেকে 44, কেউ বলে 27 থেকে 41। অল আর রাইট, আপনি যেটাই মনে করেন এগুলা মোটামুটি কাছে। তো ধরেন আমি এখানে ব্যারিস্টার আব্দুল হালিমের যে বই থেকে কোট করছি, সেখানে উনি আলোচনা করেছিলেন 27 থেকে 46 পর্যন্ত এই অধিকারগুলো পার্লামেন্টের আর্টিকেলস মানে অনুচ্ছেদ, মনে আছে তো কালকের ক্লাসে যে আমরা আলোচনা করেছি, বাংলাদেশ কনস্টিটিউশনে 153টা অনুচ্ছেদ আছে, এর মধ্যে আপনার 27 থেকে 46 পর্যন্ত এই এই আর্টিকেল গুলাকে পার্লামেন্টের ওনারা মৌলিক অধিকার সম্পর্কিত। এর 18টা, এই 18টার মধ্যে 6টা আর্টিকেল অনুচ্ছেদ আছে, যেটা ধরেন আর্টিকেল নাম্বার 32, 33, 34, 35, 32 থেকে 41 এবং আপনার 44, 46। এটা আপনি কনস্টিটিউশন খুললে পাবেন। তো এই যে কনস্টিটিউশন, এইগুলা হচ্ছে এই 6টা অনুচ্ছেদ হচ্ছে আমাদের সবার জন্য ইউনিভার্সাল, দ্যাট মিনস ফরেনার এবং বাংলাদেশি, হ্যাঁ এই মানে আমরা দেশি বিদেশি সবাই এই 6টা অধিকার সমানভাবে ভোগ করবে, আন্ডারস্ট্যান্ড? আবার আর বাকি যেগুলা এর মধ্যে আপনার অনলি ফর বাংলাদেশি সিটিজেন, হ্যাঁ অনলি ফর বাংলাদেশি সিটিজেন। বাকি যে আপনার বাকি অনেকগুলা আর্টিকেল আছে যেগুলো আছে শুধু বাংলাদেশের সিটিজেনদের জন্য। ধরেন বাকি এখানে থেকে 27, 28, 29, 30, 31, 36, হ্যাঁ 36, তারপর আসেন আপনার 42, 43, 45, 46, এগুলো হচ্ছে ধরেন শুধু আমাদের দেশের নাগরিকদের জন্য, বাংলাদেশি
মানে অভ্যন্তরীণ সিটিজেনদের জন্য। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনে অবস্থা। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে বাংলাদেশের এই যে অধিকারগুলা, এগুলা যেমন আমি যে এই যে দুইটা এই এই স্লাইড এবং পরবর্তী স্লাইড, এই দুইটা স্লাইড মূলত মৌলিক অধিকার। এটা আমি ওই যে বাংলাদেশের এই যে নিচে আপনার ইয়ে আছে, এই যে রেফারেন্স আছে, বাংলাদেশের রাজনৈতিক সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, হারুনুর রশিদ আমার স্যার, উনি ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি মহোদয়, ওনার বই থেকে যেমন এটা কোট করছি যতটুকু পারছি, উনি এখানে দেখাইছে কোন কোন অধিকারগুলো বাংলাদেশের মৌলিক অধিকার, সংবিধানের আইনের দৃষ্টিতে সমতা, খুব সম্ভবত এটা হ্যাঁ সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে, জি সম্ভবত না, এটা ২৭ নম্বর অনুচ্ছেদ, আইনের দৃষ্টিতে সমতা। তারপরে আছে আপনার আছে কি, তারপরে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, তারপরে আছে আপনার সমাবেশের স্বাধীনতা, তারপর সংগঠনের স্বাধীনতা, তারপর আছে আপনার চিন্তা বিবেক বাক স্বাধীনতা, তারপরে আছে আপনার তারপর আছে পেশা বৃত্তির স্বাধীনতা, মানে আপনি কোন পেশা গ্রহণ করবেন এটা আপনার স্বাধীনতা, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, হ্যাঁ স্থানকাল পাত্রভেদে যেন এটা না হয়, সম্পত্তির অধিকার, তারপরে আছে আপনার ধর্মীয় স্বাধীনতা, তারপরে নারী পুরুষ ও অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান, এটাও আছে, এটা একটা ভালো দিক, গ্রেপ্তার ও আটক সম্পর্কে এভাবে আরো অনেকগুলো অধিকার আছে। তাহলে আপনি কি বুঝলেন, আইনের দৃষ্টিতে সকলে সমান, জীবন ও স্বাধীনতা। এখন আইনের দৃষ্টিতে সকলে সমান, এটা মানে কি, মানে সংবিধান এটা নিশ্চিত করছে একে আইন দ্বারা প্রধান জাস্টিসের ছেলের যে আইন দ্বারা, প্রধান চিফ জাস্টিসের ছেলে যে আইন দ্বারা ট্রিট হবে, একটা রিক্সাওয়ালার ছেলে বা তার আরো একটা একটা শ্রমিকের ছেলে, একটা কৃষকের ছেলে, একে আইন, মানে বিফোর দ্য ল অল আর ইকুয়াল, আইনের দৃষ্টিতে সকলের সমতা, এটা সংবিধান নিশ্চিত করছে। তারপরে এটা হচ্ছে আইনের স্বাধীনতা। আর জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, মানে আইন অনুযায়ী জীবন ও ব্যক্তি চলাফেরার স্বাধীনতা মানুষের সমানের অধিকার। এখন ধরেন এই যে আমাদের কলেজের সামনে যে নাজিমউদ্দিন রোড, এখন এটা হচ্ছে সরকারি পাবলিক প্রপার্টি। এখন এখানে যদি আপনার কারো বাড়ি ঢাকা ডিভিশনে, কেন এই জন্য শুধু তারাই চলবে, আর কারো বাড়ি খুলনা ডিভিশনের জন্য তারা এটা হবে না, কেউ উঁচু কেন কেউ নিচু কেন এটা হবে না, কেউ বোরহানউদ্দিন কলেজে পড়ে কেন এই জন্য সে এই রাস্তা ব্যবহার করবে, যারা ঢাকা মেডিকেলে রুগী ঢাকা মেডিকেল তারা এটা হবে না। যার মানে হচ্ছে চলাফেরা, মানুষের ধর্মীয় চিন্তা চেতনা, স্বাধীনতা, লেখাপড়া, মানুষের লেখা, এটা যেন অন্যের অধিকার হরণ না করে, অন্যের অনুরূপ অধিকার এনজয় করতে, ভোগ করতে যেন অধিকার, এগুলোই হচ্ছে এটাই হচ্ছে মূলত অধিকার নিশ্চিত করতে বা মৌলিক অধিকার সমুন্নত করতে, এটাই হচ্ছে মূল বিষয়। এরকম ওই অনুচ্ছেদগুলো যেগুলো আছে আপনারা দেখে নিন, বা এই বইতে এটা আছে। তারপর হচ্ছে কি, এখন ইম্পর্টেন্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এখন ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব কি, কেন ফান্ডামেন্টাল রাইটস দরকার, ফান্ডামেন্টাল রাইটস না হলে কি হয়, ফান্ডামেন্টাল রাইটস ইজ দ্য সেফগার্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল লিবার্টি, মানে ব্যক্তি স্বাধীনতার, এটা হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতার আপনার রক্ষা কবচ, সেফগার্ড, রক্ষা কবচ। কেন, আপনি ধরেন এখন যদি সবকিছু এরকম ন্যাচারাল হিউম্যান রাইটসের মতো ধরেন যে সূর্যের আলো আসলে আপনি যেই বাহিরে যা সে ভোগ করবো, সে কি সাদা না কালো না শিক্ষিত পিএইচডি হোল্ডার না এইটি পরে, এটা কোনো ব্যাপার না, না শ্রমিক না বস না না সিপ না প্রলেতারিয়েট, এটা কোনো ব্যাপার না, ওরকম না। এই জন্য সেফগার্ড ইন্ডিভিজুয়াল লিবার্টিতে দরকার। কেন, ওই যে আপনার ব্যক্তি স্বাধীনতার জন্য যেই অধিকারগুলো দরকার, এটা যদি ফান্ডামেন্টাল রাইটস মানে সংবিধানে উল্লেখ না থাকে, তাহলে তো আপনি বৃষ্টির পানি, হিউম্যান রাইটস, বৃষ্টির পানি আছে সবার উপরে পড়ে, যে এলাকা পড়ে সমানভাবে পড়ে, আপনি যদি বৃষ্টির পানি সংগ্রহ করেন আপনাকে কেউ বাধা দিবে না, আবার আপনি যদি বৃষ্টির পানি ছেড়েও দেন, আপনি যদি বৃষ্টিতে ভিজেন এটা তো কেউ বাধা দিবে না, আবার আপনি যদি বৃষ্টির না আপনার ঘরে থাকেন এটা তো কেউ বাধা দেবেন, এটা এরকম না। এই অধিকারগুলো হচ্ছে না, এই অধিকার যেমন আপনার চাকরি লাভের অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, এই যে অর্থনৈতিক অধিকার, আপনি আপনার
আপনার হেরিডিটি, আপনি সম্পদ পাইছেন, এই সম্পদ যদি আপনি রক্ষা করতে চান, হ্যাঁ, এটা সংবিধান এটার গ্যারান্টি দিচ্ছে। এই জন্য ইন্ডিভিজুয়াল যে লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা, মতামত প্রকাশ, শিক্ষা গ্রহণ, চাকরি লাভের অধিকার, হ্যাঁ, তারপর আপনার পেশা নির্বাচন, চলাফেরার অধিকার, আপনার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, যে সাংস্কৃতিক, ধর্মীয় যে স্বাধীনতা, হ্যাঁ, এর মধ্যে আবার অনেকগুলা ব্যাপার আছে। কিছু কিছু অধিকার আছে যেটা আপনার মানুষের, হ্যাঁ, ইয়ে করে, যে আপনার ওই রাষ্ট্র নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার কিছু কিছু এই মৌলিক অধিকারের মধ্যে কিছু কিছু অধিকার আছে, যেমন এটাকে আবার 3 ভাগে ভাগ করছে, হ্যাঁ। যেমন আপনার বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সংবিধানের 5টা অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদগুলো আপনার ওই মানে রাষ্ট্র কর্তৃক আপনার বলবদ্ধ, বা রাষ্ট্র কর্তৃক আপনার হরণ করতে পারে না। যেমন আপনার এই যে 5টা অধিকার হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ, 37 নম্বর অনুচ্ছেদ, 27, 34, 35, 41, এই অনুচ্ছেদগুলো আপনার রাষ্ট্র নেবেন আপনার এটাতে, মানে দ্যাট মিনস রাষ্ট্র বলতে এখানে শাসন বিভাগ এবং এবং আইন বিভাগকে বোঝানো হচ্ছে। শাসন বিভাগ এবং আইন বিভাগকে বোঝানো হয়েছে, হ্যাঁ। তাহলে রাষ্ট্র এটাকে আপনার নির্বৃত্ত করতে পারে না, এবং করলে আপনি কোর্টে, মানে আপনি কোর্টে এটার বিচার চাইতে পারেন, বা আপনি কোর্টে যাইতে পারেন। ইটস কন্ট্রোল দ্য গভর্নমেন্ট এক্সেসিভলি, মানে মৌলিক অধিকার যদি, মানে এটা সরকারের, ইট কন্ট্রোলস দ্য গভর্নমেন্ট অ্যাক্সেস রুল, মানে গভর্নমেন্টের এক্সেসিভ, অতিরিক্ত যে বাড়াবাড়ি বা আধুনিক যে, হ্যাঁ, গভর্নমেন্টের যে, হ্যাঁ, ব্যাপক ক্ষমতা বা ব্যাপক কাজ পৃথিবীর অনেক দেশে, এটা যদি সংবিধানের মধ্যে মৌলিক অধিকার আপনার লিপিবদ্ধ থাকে, তাহলে আপনার এই এই এটা তাহলে আপনার, হ্যাঁ, সরকার আপনার এইটা ভাঙতে পারে না। এই জন্য এটার দরকার আছে। যেমন আর্টিকেল 26, এটা সম্পর্কে আপনার বিস্তারিত বর্ণনা আছে এবং এটা আছে। এই জন্য যদি এই মৌলিক অধিকার আপনার, হ্যাঁ, কেউ ব্রেক করে বা মৌলিক অধিকারে কারো হস্তক্ষেপ, তাহলে সে দুইভাবে আপনার বিচার চাইতে পারে। একটা হচ্ছে, হ্যাঁ, জাস্টিস জুডিশিয়াল এনফোর্সমেন্ট, মানে আপনি বিচারিক, হ্যাঁ, শক্তি প্রয়োগ বা বিচার চাইতে পারেন। আর একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউটাই কম, যেটা সংবিধানের 46 এবং 102 নম্বর ধারা, এই দুইটা ধারা এখানে উল্লেখ আছে, বা এই দুইটা ধারাতে মানুষের এই দুইটা ব্যাপারে আলোচনা আছে। তাহলে মৌলিক অধিকার এর ইম্পর্টেন্সটা কি? মৌলিক অধিকারের ইম্পর্টেন্সটা হচ্ছে, মৌলিক অধিকার না থাকলে সাধারণ মানুষ, মানে ওই যে কি আপনার ক্যাপিটালিজমের যে থিওরি, মানে যে মোটো, বা যে আমরা যেটা ক্রিটিসিজম করি, দা পুয়ার বিকাম পুয়ার, দা রিচার বিকাম রিচার, তাই তেমনি যদি মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ না থাকে, বা রাষ্ট্র যদি সাধারণ মানুষের এই মৌলিক, তাহলে ধরেন একজন সুপার পাওয়ার, বা একজন সুপার পাওয়ার না, যে আপনার খুব মাল্টি মিলিয়নার বিলিয়নার, সে একটা প্রজেক্ট নিল, এখন এখানে 5,000 লোক বাস করে, এখন তাদের বসত বাড়ি, এখন উনি এমন একটা কারখানা তৈরি করে দিতে চাচ্ছে, যেখানে যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, পরিবেশের ভারসাম্য নষ্ট করবে। এটা করলে এইখানে এই যে রাষ্ট্র, এখানে সে কোর্টের দ্বারস্থ হতে পারে, জুডিশিয়াল এনফোর্সমেন্ট। এবং আরেকটা বিপদ হচ্ছে, ওই যে যেটা জুডিশিয়াল রিভিউ বলছি, জুডিশিয়াল রিভিউ হচ্ছে যখন শাসন বিভাগ এবং আপনার আইন বিভাগ, আপনারা এটা তো নিশ্চয়ই জানেন, শাসন বিভাগ হচ্ছে এক্সিকিউটিভ, দ্যাট মিনস রাষ্ট্রের যে অংশ, আর আইন বিভাগ হচ্ছে ওই যে আপনার সংসদ, পার্লামেন্ট। এই দুই বিভাগ যদি কোনোভাবে সংবিধানের কোনো অধিকার লঙ্ঘন বা সংবিধানের বিপক্ষে কোনো কিছু করতে চায়, তখন কিন্তু জুডিশিয়াল রিভিউ, যদি এটা সচরাচর দেখা যায় না বা হয় না, হ্যাঁ। এই জন্য ইম্পর্টেন্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে বা মৌলিক অধিকারের যে গুরুত্ব, এটা অত্যাধিক। মৌলিক অধিকার না থাকলে সাধারণ মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের মানে সাধারণ মানুষের সেফগার্ডের জন্য এটা দরকার। এটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং হ্যাঁ, ক্ষমতাশীল বা ক্ষমতাবান বা ধনীরা
বা ইন্ডাস্ট্রিজরা বেশি বেশি করে তাদের সুযোগ সুবিধা ভোগ করবে। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? শুনতেছেন? স্লাইড আসছে? স্লাইড কি সামনে আসে? জি স্যার। জি জি স্যার। আমরা আমাদের প্রথম আজকের ক্লাসে যেই দুইটা মূল আমাদের যে দুইটা মূল কন্টেন্ট, এর মধ্যে প্রথম কন্টেন্টটা আমরা শেষ দিছি, যেটা আপনার বা মৌলিক বাংলাদেশ পার্লামেন্টের মৌলিক অধিকার। হ্যাঁ, এখন হচ্ছে আর সেকেন্ড যে কন্টেন্ট আমাদের আজকের ক্লাসে, সেই কন্টেন্ট হচ্ছে প্রসিডিউর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। মানে বাংলাদেশ কনস্টিটিউশনের আপনার এই যে সংশোধনের পদ্ধতি, এটাও কিন্তু একটা রাষ্ট্রের, এটা একটা মৌলিক অধিকারের। আপনার কি কথা বুঝতেছেন? একটা রাষ্ট্রের মৌলিক মানে একটা রাষ্ট্রের যে উত্তম সংবিধান, হ্যাঁ, এই উত্তম সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই সংবিধান সংশোধন পদ্ধতি লিপিবদ্ধ থাকবে এবং এটা লিখিত থাকে। লিখিত সংবিধানের এই পদ্ধতি লেখা থাকে। এজন্য এটা আমাদের সংবিধান 142 নম্বর কনস্টিটিউশনের, এই যে আমি এটা একেবারে সরাসরি কনস্টিটিউশন থেকে আপনাদের এখানে ডিসপ্লে করছি। এটার সোর্সটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপল রিপাবলিকস অফ বাংলাদেশ অ্যাজ মডিফাইড আপ টু 31 মে 2000, মানে এই সালের সংবিধানটা থেকে আমি এটা কোট করছি। এটা এই যে এখানে দেখেন 142 নম্বর, এই যে সংবিধান সংশোধনী, এটার মূলত 60টা প্রসিডিউর আছে। নাম্বার 1 মানে 42-এর 1 আপনার এই যে বি, এই যে সি, এই যে ডি, দেখেন এই 60টা প্রসিডিউর সম্পর্কে বলা আছে। মেথড মানে মেথড অর প্রসিডিউর টু অ্যামেন্ডমেন্ট অফ বাংলাদেশ কনস্টিটিউশন, মানে বাংলাদেশ কনস্টিটিউশন সংশোধনের পদ্ধতি হচ্ছে এই 4টা। এখন সংবিধান সংশোধনী করতে হবে কেন? সংবিধান সংশোধনী করতে হয় এই জন্য, মানে একদম মানব পৃথিবী পরিবর্তনশীল, আধুনিক রাষ্ট্র এখন ধরেন, এখন যে আমরা যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতেছি, এই যে ধরেন আমরা যে এখন এই যে ক্লাসটা আমরা এখন নিচ্ছি, বা আমাদের এখন এই ডিজিটাল পৃথিবীতে বা এরকম কম্পিউটারের যুগ সবসময় ছিল না। আমেরিকার পার্লামেন্ট 1789 সাল থেকে কার্যকর, ইন্ডিয়ার পার্লামেন্ট 49 সাল থেকে কার্যকর, বাংলাদেশ পার্লামেন্ট 1972 সাল থেকে কার্যকর। তো এই সময় তো আমাদের এত কিছু ছিল না। এই সময় তো আমাদের এই প্রযুক্তি ছিল না, মোবাইল প্রযুক্তি ছিল না, ডিজিটাল ছিল না, আমাদের কমিউনিকেশন এরকম ছিল না, আইসিটি, আইটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইটি, ইনফরমেশন টেকনোলজি, এগুলো তো ছিল না। তো এখন এই যুগের চাহিদার কারণে অনেকগুলো আইন, যেমন ধরেন আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের কি আপনার শিক্ষার মাধ্যম কি, আমরা ক্লাস টিচি। এখন ধরেন যদি এরকম হয় বা আইন যদি প্রয়োজনে, এই যে ধরেন 4-5 মাস, এবার মার্চের 17 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা এই যে এইভাবে ক্লাস শুরু করি। তো এখন যদি আইনের প্রয়োজন হয়, এখন তাহলে অপশনাল এভাবে আইন করে নিবে। তাহলে সংবিধান সংশোধন না হলে তো মানুষের জীবনের পরিবর্তন আসবে না, মানুষের উন্নয়ন আসবে না। ধরেন একটা কথা, আগের ধরেন এই যে আমাদের বাংলাদেশের গভর্নরের আগে বয়স ছিল খুব সম্ভবত 62 বা 65, 2 বছর বাড়ায় নিয়েছে। এখন দেখলেন উনি ভালো করতেছে, এর জন্য একটা আইন তৈরি হয়েছে। এরকম না, কিন্তু সংবিধান তো আরো বড় জিনিস। সংবিধান পরিবর্তন হচ্ছে যুগের কারণে, হ্যাঁ, মানুষের বিভিন্ন মৌলিক মানবীয় রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান প্রয়োজনীয়তা আছে। সংবিধান প্রয়োজনীয়তা না থাকলে হয় না। তো আমি যেটা এখানে বলতেছিলাম, অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা হচ্ছে কি, এটা 4টা প্রসিডিউর মেনটেন করতে। এক নম্বর প্রসিডিউর হচ্ছে, মানে আপনি যে সংবিধানটা নিচ্ছি, আপনি যে সংবিধানটা পরিবর্তন আনবেন, বিলটা ড্রাফট, এটা একারে ডেফিনেটলি এটার নাম্বার, শিরোনাম এবং কোন ধারা এটা সুস্পষ্টভাবে থাকতে হবে। মানে আপনি কততম সংবিধান, আপনি সাধারণ আইনের মতো আনলে এটা হবে না। মানে আপনি কি সংবিধান সংশোধনী করতে চান, আপনি কোথা থেকে কতটুকু করতে চান, বা আপনার এটার কি নাম, শিরোনামটা ওইভাবে স্পষ্ট থাকতে হবে। মানে সংবিধানের 1 নম্বর প্রসিডিউর হচ্ছে নো বিল ফর সাচ অ্যামেন্ডমেন্ট শ্যাল বি, এগুলো অনেকগুলো কথা আছে, এটা আপনারা প্রয়োজনে একটু আর্টিকেলটা দেখে নেবেন। হ্যাঁ, দেখা উচিত, আর্টিকেল সবার মুখস্থ থাকা উচিত। আর 2 নম্বরটা হচ্ছে, এইটা হচ্ছে অন্যতম প্রধান ব্যাপার, যেটা আমাদের মতো নতুন রাষ্ট্রগুলোতে যে এই প্রবলেমগুলো হয়, এটা হচ্ছে টু থার্ড প্রবলেম। বলতে আমি এটা বোঝাচ্ছি, এটা যে সংসদে যে দলের বা 203 মেজরিটি না থাকে,
ওই সংসদে সংবিধান তৈরি করা যায় না। আবার 70 অনুচ্ছেদের একটা ব্যাপার আছে, এখানে নিজ দলের বাহিরে গিয়ে ভোট দিতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি বুঝলেন? এখানে হচ্ছে আপনার 2 নম্বরটা হচ্ছে সংসদের 2/3 মানে বাংলাদেশ সংসদের ডাইরেক্ট নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে আপনার 300 জন। এই 300 201 জন সদস্য 2/3 মেজরিটি ভোটে এই আইনটা সংসদে পাশ হতে হবে। তাহলে 1 নম্বরটা বলছি, এই শিরোনাম এটার স্পেসিফিক হতে হবে, শিরোনাম এবং এটা কোন ধারা কোন অনুযায়ী আপনি এটা চালু করছেন, মানে সংশোধন করতে চাচ্ছেন, এটা আপনার ডেফিনেটলি ক্লিয়ার কাট থাকতে হবে। 2 নম্বর বলতে চাচ্ছি আমি, যেটা সংবিধানে আছে 42-এর বি, এটা হচ্ছে 2/3 মেজরিটি ভোটে সংসদের এটা অনুমোদন বা পাশ হতে হবে। 3 নম্বরটা হচ্ছে রাষ্ট্রপতি এটাতে অনুমোদন করবে। রাষ্ট্রপতিকে এই সংসদের প্রক্রিয়া শেষের পরে রাষ্ট্রপতির কাছে এই বিলটা আপনার তার অনুসম্মতির জন্য পেশ করা হবে। তিনি যদি মহামান্য রাষ্ট্রপতি যদি 7 দিনের মধ্যে এই আইনে সিগনেচার করে তাহলে এটা হবে, আর যদি উনি এটা না করে তাহলেও এটা পাশ হয়ে যাবে এইটা। আর 3 নম্বর হচ্ছে আপনার 4 নম্বর হচ্ছে ওই সংবিধানের কিছু নির্দিষ্ট ধারা আছে, যে ধারাগুলো আপনার গণভোটের দরকার, রেফারেন্ডাম। এটা পৃথিবীর অনেক দেশে আছে, যেমন ফ্রান্সেও আছে, আপনার ফ্রান্সে বা অনেক দেশে সংবিধান সংশোধনের পদ্ধতি অনেক রকম। যেমন আপনার আমি বলতে চাচ্ছি আমেরিকার সংবিধান, ওটা সবচেয়ে কঠিন সংশোধন করা। যেমন ইংল্যান্ডের এটা সবচেয়ে সহজ, মানে এটা হচ্ছে ইংল্যান্ডের সংবিধান আপনার সাধারণ নিয়ম বলতে মানে সাধারণ আইন তৈরি, আইন নিয়মে মেজরিটি বা কোরাম হইলে ওইখানে হানা ভোটে ওই কোরামের মধ্যে মানে উপস্থিত সদস্যদের মধ্যে যারা যদি অধিকাংশ মতামত দেয় তাহলে এই আইন পায়, এটা হচ্ছে সাধারণ আইন। কিন্তু আমেরিকাতে আবার এরকম, আমেরিকাতে হচ্ছে আপনার এই আইনটা যেটা আপনি সংশোধন করবেন, এটা প্রথমে তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে লোয়ার ক্লাস অথবা মানে আপার চেম্বারে পাশ হইতে হবে 2/3 মেজরিটিতে। তৃতীয় পর্যায়ে যায় এটা আবার কোন প্রদেশের মধ্যে মানে 3/4 মেজরিটি, মানে একবার হচ্ছে 2/3 মেজরিটিতে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটে ওই যে উপরেরটাতে আপার চেম্বারে পাশ হইতে হয়। আর যখন আপনি এটা পাশ হওয়ার পর, এটার আলোচনার পর যখন আবার ফাইনালি আসে, তখন আবার আপনার মানে 3/4 মেজরিটি, দ্যাট মিন মানে আপনার অনেক, তো ধরেন আপনার 3/4 মেজরিটি মানে 75%-এরও বেশি, মানে 75%-এর চেয়ে একটু বেশি আপনার লোক লাগবে। এই জন্য মানে সম্মতি লাগবে, সদস্যদের সম্মতি লাগবে। তাহলে আপনি দেখছেন পার্লামেন্টের আবার এই সংশোধনের দ্বারা পৃথিবীর অনেক দেশে, যেমন ফ্রান্সের পার্লামেন্ট একবার পুরোটাই চেঞ্জ করে ফেলছে, এটাও সম্ভব। কিন্তু এটা সচরাচর হয় না। সাধারণত পার্লামেন্টের সংশোধনী নিয়েই অনেক সময় পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল হাঙ্গামা, মানে ভুল রাজনীতির, পলিটিক্যাল ভাইলেন্স, রাজনৈতিক ভুল বুঝাবুঝি রাজনৈতিক অঙ্গনে অনেক সমস্যার সৃষ্টি। এই জন্য তাহলে বাংলাদেশ কনস্টিটিউশনের পদ্ধতি, যেহেতু আপনাদের 1 নম্বরেরও প্রশ্ন আসে বা অনেক জানা দরকার, বাংলাদেশ সংবিধানের সংশোধনী কত নম্বর ধারা? 142 নম্বর ধারাতে আছে। আর এটার মূল কত পার্সেন্ট ভোটে 2/3 মেজরিটি ভোটে এটা পাশ হইতে হয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা শিরোনাম থাকতে হয় এবং প্রয়োজন বোধে রেফারেন্ডাম, এটা মনে হচ্ছে আবার 15তম সংশোধনীর অনেকগুলা ইয়ে করছে, যেগুলা আনচেঞ্জেবল, মানে অনেকগুলা ধারা আছে, যেটা আপনারা দেখে নেবেন। তাহলে বাংলাদেশ সংবিধানের পদ্ধতি সংশোধনের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটি ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। আপনারা কি বুঝেছেন? হ্যাঁ। এবার হচ্ছে আপনার এখন আসেন বাংলাদেশের যে সংবিধানের সংশোধনী, এই পর্যন্ত 16টা সংশোধনী হয়েছে। তাই যে এটা আমার থিসিসের একটা অংশ, এই যে 15তম আমার থিসিসের তো ছিল দ্য রোল অফ বাংলাদেশ জাতীয় সংসদ ইন দ্য ডেমোক্রেটাইজেশন প্রসেস অফ বাংলাদেশ 1991 to 2030। তো আমি আসলে ওই কেস স্টাডি হিসেবে 11 থেকে 15তম, মানে আমার এই 91 থেকে 2013 পর্যন্ত এর মধ্যে আপনার এই 5টা সংশোধনী হয়েছে। এই 5টা নিয়ে আমি আলোচনা করছিলাম। কিন্তু
বাংলাদেশে তো এই পর্যন্ত 16টা হয়েছে, এর মধ্যে 15তম পর্যন্ত আমার এখানে আলোচনায় ছিল। তো 1 নম্বর যে এর মধ্যে ধরেন যদি আপনি রেজিম ওয়ারি হিসাব করেন, বাংলাদেশে 1 নম্বর সংশোধনী হয়েছে 1 থেকে 3 পর্যন্ত 4 পর্যন্ত। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম পিরিয়ড, দ্যাট মিনস বঙ্গবন্ধুর সময় প্রথম সংশোধনীটা ছিল আপনার ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার, ওদের বিভিন্ন বিষয় নিয়ে এটা। দ্বিতীয়টা ছিল আপনার ইমার্জেন্সি নিয়ে। তৃতীয়টা ছিল ওই যে আপনার ভারত বাংলাদেশ চুক্তি, ওই চুক্তিটার অনুমোদন বা ওই চুক্তিটা নিয়ে। চতুর্থটা আবার ইম্পর্টেন্ট, আবার সব সংশোধনী আপনার অত মানে সব রকম গুরুত্বপূর্ণ না, এর মধ্যে চতুর্থ, তারপর আপনার দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, এই বাংলাদেশের এই 5টা সংশোধনী সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আর আপনারা যে পঞ্চম সংশোধনী জিয়াউর রহমান করছিলেন, উনি ওই যে 15ই আগস্ট 1975 থেকে ওই এপ্রিল বা মে 79 পর্যন্ত এই সময়টাকে আপনার বৈধকরণ আরো কতগুলা ধারা ছিল ওগুলা ঠিক করছে। তারপরে ধরেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম রাষ্ট্রধর্ম, তারপর কোর্ট যে নারীর আসন বৃদ্ধি যে এরশাদের পিরিয়ডে হয়েছে। কিন্তু 1991 সালে যে সংশোধনীগুলো হয়েছে 91 থেকে আপনার এখন পর্যন্ত, এই সংশোধনীগুলো আরো রকম। এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ফিরে, তখন উনি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে আসছে। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সরকারের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উনি কিন্তু উনি পরে বাংলাদেশ যখন অস্থায়ী সংবিধান আপনার চালু হয়েছে, তখন উনি কিন্তু এটা শিফট করে ফেলছে, এটা আপনার সংসদীয় সরকার ব্যবস্থা। আবার এটা 1975 সালের 25শে জানুয়ারি যেটা চতুর্থ সংশোধনী হয়েছে, ওইখানে আসি রাষ্ট্রপতি শাসিত সরকারে বাংলাদেশ গেছে। এই সময় থেকে জিয়ার আমল, এরশাদের আমল পর্যন্ত 1991 সালের বা দ্বাদশ সংশোধন আগ পর্যন্ত বাংলাদেশের এই সময়টুকু ছিল আপনার প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, মানে প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপরে দ্বাদশ সংশোধনের মাধ্যমে আপনার যেটা হয়েছে, এটা হয়েছে আপনার সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন। এই তখন থেকে পার্লামেন্টারি ব্যবস্থা। এখন আর একাদশ যেটা, সেই সংশোধনীটা ছিল মানে দেশের প্রধান বিচারপতি কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছে এবং ওনার অধীন নির্বাচন হয়েছে, উনি আবার শপথে ফিরত গেছে। শুধু ব্যক্তির জন্য একাদশ সংশোধনীটা হয়েছে। আর যে ত্রয়োদশ সংশোধনী, এটা নিয়ে অনেক আলোচনা আছে, এটাই আমাদের শুধু একটা ক্লাস আছে এটা নিয়ে, ত্রয়োদশ সংশোধনী নিয়ে। এটা এই দেশের এক সময় সরকার দল, বিরোধী দল সবাই চেয়েছিল, আবার হয়তো এটার প্রয়োজন পূরণ হয়ে গেছে, এজন্য এটা আবার বাতিল হয়েছে। আবার অবজারভেশন আছে, আবার বিরোধী দলেরা চাচ্ছে, সরকার দল বলতে চাচ্ছে এটার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, বা আমরা এত বছর আবার কেয়ারটেকার সরকার শর্ট টাইমের হলো, তারা অতিরিক্ত অনেকগুলা কাজ করে ফেলে, বা এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য একটা হুমকিও হয়ে যায়, এজন্য আবার এটা বাধক। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা আছে। তাহলে এখন বাংলাদেশের যে সংশোধনীয় পদ্ধতিগুলা, এটার মধ্যে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এবং 15। আর চতুর্দশটা যেটা, এটাতে কি হয়েছিল, এটাতে হয়েছিল আপনার ওই যে নারীর আসন, নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল 30টা, এটা থেকে 45টা করছেন। এবং আরেকটা করছে বিচারপতিদের বয়স 45 থেকে 65 ছিল, এটাকে 67 করছে। যে কারণে যে আপনার ওই যে আপনার বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ প্রথমে ঘোষণা করেও হয় নাই, নির্বাচন করতে পারে নাই। অষ্টম পরবর্তীতে 29শে ডিসেম্বর 2008 ওই নির্বাচন হয়েছে, যে ওটার ধারাবাহিকতা ওই সময়ের ওই যে তত্ত্বাবধায়কের পরে। তারপরে আর কি পঞ্চদশ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং সংসদীয় আসন 50টা করণ, আরো সংবিধানের অনেকগুলা পরিবর্তন আসছে এখানে। তাহলে আমাদের আজকের যে ক্লাস,
এটার দুইটা মূল টপিকস, একটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার, আর হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধনের পদ্ধতি। তাহলে আমরা মূলত সব দুইটাই ডিসকাস করেছি। এখন আমরা মূলত ডিসকাশন করেছি কিভাবে বাংলাদেশ সংবিধান বাংলা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে, মৌলিক অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে, এবং মৌলিক অধিকার কোন কোন ধারা 26 থেকে 46, কোথাও 47 পর্যন্ত আছে, এই যে 18টা, কেউ বলতেছে 21টা, এই যে এই মৌলিক অধিকারগুলো আলোচনা করছি। আর হচ্ছে সংশোধনী 142তম অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সংবিধানের যে সংশোধনী পদ্ধতি, এটা নিয়ে আমরা মূলত আলোচনা করছি আজকে। তা আপনাদের কি কোনো প্রশ্ন আছে বলেন? কেউ কি কিছু জানতে চাচ্ছেন? আপনারা কি স্লাইড দেখতে পারেন? স্লাইডগুলো কি হ্যাঁ, আপনাদের আজকের আলোচনা কি আপনাদের কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার। জি, তাহলে অধিকার তো জানতাম স্যার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখানে স্যার আপনি বলতেছেন আমাদের মৌলিক অধিকার আরো অনেকগুলা, সবগুলোই কি আমাদের, তাহলে এই পাঁচটা কি স্যার আমাদের প্রধান মৌলিক অধিকার? না, মৌলিক অধিকার বলতে আমি যে কি, আপনি তো এই এটা তো হচ্ছে মৌলিক অধিকার, এটা তো হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা হচ্ছে আপনার মৌলিক প্রয়োজন। আপনি আমার কথাটা বুঝছেন? আর মৌলিক অধিকার তো অধিকার তো আপনার চলাফেরার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, এটা তো হচ্ছে প্রয়োজন, যেটা আপনার শিক্ষা প্রয়োজন, খাদ্য প্রয়োজন, বস্ত্র প্রয়োজন, এটা হচ্ছে মৌলিক প্রয়োজন। আপনার কথাটা বুঝি, এটাও মৌলিক অধিকার। কিন্তু এর বাহিরে আরো মৌলিক অধিকার আছে না আপনার রাজনীতি। এখন ধরেন আপনি ইয়ে করলেন, ওটার কি বলে, আপনি ভোটে দাঁড়াইতে চান, আপনি সেবা করতে চান রাষ্ট্রের, তখন ওটা তো এইটার মধ্যে না। আপনি ওটাকে কি ভোটে দাঁড়ানোর অধিকার, রাজনীতি, এটা কি মৌলিক অধিকার না? এটা তো মৌলিক অধিকার। তারপর আপনি ওই যে আপনি সমুদ্রে আপনার টাকা আছে, আপনার লাইসেন্স নিয়ে জাহাজ তৈরি করছেন, তো আপনার জাহাজ দিয়ে যদি আপনি মাছ ধরতে যান, ওটাকে আপনার মৌলিক। কেউ যদি এটা রাষ্ট্র না, কোনো ব্যক্তি যদি আপনার সাথে শত্রুতা করে, তো সে আপনার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতেছে না। যখন রাষ্ট্র করে তখন ওইটার বিচার আছে, যখন ব্যক্তি করে তখন ওইটার বিচার আছে। আপনার কথাটা তখন আপনি কোর্টে যেতে পারতেছেন না। তো শুধু ওটার মধ্যেই তো মৌলিক অধিকার শেষ না। আমি তো আগে বলছি, জাতিসংঘে তো 25টা মৌলিক মানবাধিকারের কথা বলছে। মৌলিক অধিকার যে দেশের সংবিধান, আমি তো উদাহরণটা আপনাকে এইভাবে দিছি, নিশীথ সূর্যের দেশ, মানে যেখানে সূর্য উঠে না, তো সেখানে, আর যেখানে সূর্য বেশি থাকে, এখন দুই দেশের আইন তো একরকম হবে না। এখন আপনি যদি ওই যে দেশে সূর্য উঠে না, ওই দেশে যদি আপনি আইন করে বিদ্যুৎ তৈরি হবে সূর্যের আইন দিয়ে, তো এই আইনের কোনো মিনিং আছে নাকি? আপনি বলেন। যেমন যে দেশে সমুদ্রই নাই, নদী নাই, নদীমাতৃক দেশ না, ওই দেশে কি নদীর আবার আইন তৈরি করবে নাকি? আপনি কথাটা বুঝছেন? এই জন্য মৌলিক অধিকার আরো থাকতে পারে, মানে ওটা হচ্ছে মৌলিক প্রয়োজন। আপনি যেটা আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা তো আমাদের ট্রেডিশনাল। এরপরে চলাফেরার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, শিক্ষা গ্রহণের, তারপর আপনার ভোটে দাঁড়ানোর রাজনৈতিক অধিকার, ভোট দানের অধিকার, আপনার ওপিনিয়ন জানানোর অধিকার, আপনার এগুলা কি অধিকার না? এগুলো তো অধিকার। তা আমাদের তো আসলে টাইম একবারে শেষ প্রান্তে, 40 মিনিটের পরে এটা এমনি কাটা যায়। তা আপনারা ভালো থাকবেন, আমি আশা করি আপনারা পরবর্তী ক্লাসও আসবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন।